কিছুক্ষণের মধ্যে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। জলবায়ু তহবিলে বরাদ্দ ১০০ কোটি টাকা। কর্মসংস্থান বাড়াতে বন্ধ শিল্প কারখানা চালুর দাবি উপকূলবাসীর। দখল দূষণে অস্তিত্ব সংকটে খুলনার খাল। কমছে পানি ধারণ ও নিষ্কাশন সক্ষমতা। বর্ষার শুরুতেই জলাবদ্ধতার শঙ্কা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের দাবি কর্তৃপক্ষের। নির্মাণের ৮ বছরেও সুফল মিলছে না দেশের প্রথম বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্টের। দিনে প্রক্রিয়াজাত হচ্ছে ১৫%। কমছে জৈব সার, বায়োগ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য। এবং সাতক্ষীরার আম রাজধানী সহ সারা দেশে পাঠাতে বিড়ম্বনা। কুরিয়ার সার্ভিসে বাড়তি চার্জ আদায়ের অভিযোগ। সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। ব্যবস্থা নেওয়ার আশ্বাস। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে খুলনা বিভাগ, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শুরুতেই বাজেটের খবর। নতুন সরকারের বাজেট উপস্থাপন কিছুক্ষণ পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে বাজেট প্রস্তাবনা অনুমোদন দেওয়া হয়েছে। একটি ভঙ্গুর অর্থনীতি থেকে একটি স্থিতিশীল অর্থনীতির দিকে দেশকে নিতে এবারের বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, সীমিত সম্পদের মধ্যেই দেশের জনগণকে স্বস্তি দেয়া এবারের বাজেটের লক্ষ্য। নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করতে বৃহস্পতিবার সকালে গুলশানের নিজ বাসভবন থেকে বের হন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সংসদের উদ্দেশ্যে যাত্রার আগে সাংবাদিকদের মুখোমুখি হন অর্থমন্ত্রী। বহুদিন পর নির্বাচিত সরকার বাজেট উপস্থাপন করতে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতিকেও স্থিতিশীল করতে চায় সরকার। বহুদিন পর একটা নির্বাচিত সরকারের অধীনে একটা বাজেট হতে যাচ্ছে, যাতে প্রত্যাশা আকাঙ্ক্ষা অনেক বেশি, এবং আমরা জাতির সে আকাঙ্ক্ষা, ভাবনা, চিন্তা, দর্শন, আগামী দিনে তাদের প্রত্যাশাকে মাথায় রেখে বাজেটটা করার চেষ্টা করেছি। এটা ভঙ্গুর অর্থনীতি থেকে আমরা স্থিতিশীলতা এবং সামনের দিকে একটা প্রসপরাস বাংলাদেশ দেখতে চাই, সেদিকে যাওয়ার একটা প্রচেষ্টা এখানে আছে। অর্থমন্ত্রী আরও জানান, সীমিত সম্পদ নিয়ে জনগণকে স্বস্তি দেয়াই এই বাজেটের লক্ষ্য। পাশাপাশি প্রান্তিক মানুষের কাছে অর্থনৈতিক সুফল পৌঁছে দিতেই কাজ করছে সরকার। এই বাজেট স্বাভাবিকভাবে জনগণের প্রত্যাশা অনেক বেশি, এবং আমরা চেষ্টা করেছি সীমিত সম্পদের মধ্যে থেকেও বাংলাদেশের প্রতিটি জনগণকে মাথায় রেখে এই বাজেট দেওয়ার চেষ্টা করেছি। এবং সবচেয়ে বেশি আমরা শুরু করেছি কাজটা একেবারে হতদরিদ্র যারা পিছিয়ে পড়া লোক আছে তাদেরকে মাথায় রেখে, এবং ক্রমান্বয়ে সকলের জন্য, সকল গোষ্ঠীকে মাথায় রেখে সকলে যাতে এই অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, অর্থনীতির সুফল পায়, সেটা মাথায় রেখে বাজেট করেছে। এদিকে সকালে রীতি মেনে সংসদ সচিবালয়ে বাজেট উপস্থাপনের আগে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিপরিষদের বিশেষ সভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সভায় 2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপনের অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। একসময় দেশের অন্যতম শিল্পনগরী হিসেবে পরিচিত খুলনা এখন শিল্প কারখানা বন্ধ, কর্মসংস্থান সংকট, গ্যাসের অভাব, চিংড়ি শিল্পের স্থবিরতা এবং জলবায়ু ঝুঁকির চাপে ধুঁকছে। প্রতি বছর জাতীয় বাজেট এলেও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের অভিযোগ, উন্নয়ন বঞ্চিত থেকে যায় সম্ভাবনাময় এই অঞ্চল। তাই এবার বাজেটে শিল্পায়ন, গ্যাস সরবরাহ, কর্মসংস্থান, চিংড়ি শিল্প পুনরুদ্ধার এবং উপকূল রক্ষায় বিশেষ বরাদ্দের প্রত্যাশা খুলনাবাসীর। আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। একসময় খুলনার নিউজপ্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, টেক্সটাইল মিল আর পাটকল সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘিরে গড়ে উঠেছিল প্রাণচঞ্চল অর্থনীতি। কিন্তু গত কয়েক দশকে একের পর এক শিল্প কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থান কমেছে, বেড়েছে বেকারত্ব। এছাড়া দেশের অন্যতম বৈদেশিক মুদ্রা অর্জনকারী চিংড়ি শিল্পীও নানা সংকটে পিছিয়ে পড়ছে। সাম্প্রতিক বছরগুলোতে উৎপাদন ও রফতানি ধারাবাহিকভাবে কমায় খাতটি নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে।
অন্যদিকে ঘূর্ণিঝড়, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন ও জলাবদ্ধতার মতো জলবায়ুজনিত ঝুঁকিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে উপকূলীয় অঞ্চল। স্থানীয়দের দাবি, বাস্তবমুখী অভিযোজন প্রকল্প ও টেকসই অবকাঠামো নির্মাণে পর্যাপ্ত বরাদ্দ ছাড়া এসব এলাকার মানুষের দুর্ভোগ কমবে না। খুলনায় মিল কলকারখানাগুলো দীর্ঘদিন বন্ধ। যদি এই বাজেটে আমাদের ওই মিল কলকারখানাগুলো চালু করা হয় তাতে শ্রমিকরা উপকৃত হবে এবং আমরাও উপকৃত হব। উন্নয়নের যে ঘাটতি আছে এই বাজেটে সেই বিষয়গুলো মিটা হবে এবং এই অঞ্চলের উন্নয়নে বাজেটে বেশি বেশি বরাদ্দ রাখবে। খুলনায় বিমানবন্দরের যে প্রত্যাশা ছিল সেটি এখনও অপূরণীয় অবস্থায় রয়েছে। বিমানবন্দরের জন্য পর্যাপ্ত বাজেট আমরা চাই। তাই আসন্ন বাজেটে খুলনা অঞ্চলের মানুষের প্রধান প্রত্যাশা বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরুজ্জীবন, নতুন শিল্প স্থাপন, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বৃদ্ধি, চিংড়ি শিল্পে প্রণোদনা এবং জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বিশেষ তহবিল গঠন। 26টি ছোট বড় শিল্প কলকারখানা সবই বন্ধ হতে 2 লক্ষ লোকের অধিক কর্মসংস্থান হারায়। আমরা মনে করি এই শিল্পগুলো পুনরুজ্জীবিত এবং চালু করার জন্য এই বাজেটে থোক বরাদ্দ হোক বা এমনিভাবে হোক একটা বরাদ্দ আমরা আশা করি। সাথে সাথে এই অঞ্চলে গ্যাস নাই। সারা বাংলাদেশে আমাদের খুলনা অঞ্চলে অনেক আগেই আড়ংঘাটের গ্যাসের পাইপলাইন আসছে। আমরা চাই যে এই গ্যাস আসুক, গ্যাসের মাধ্যমে শিল্প কলকারখানা চালু হোক। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণাঞ্চলের উপকূলীয় ঝুঁকি মোকাবেলায় বাজেট প্রণয়ন, তদারকি ও সঠিক প্রয়োগ জরুরি। বাজেট এখন যা আছে, যদি আমার রাষ্ট্রের ক্ষমতা থাকে বাড়াবে, কিন্তু বাড়ানোটাকে যতটা আর্জেন্ট মনে করছি তার থেকে কাজের কোয়ালিটি, মনিটরিং, রেজাল্ট পাওয়াটাকে বেশি জরুরি বলে মনে করছি। গত 2 দশকে সিডর, আইলা, বুলবুল, আমফান, ইয়াস সহ একের পর এক ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট। টাকার অঙ্কে ক্ষতির পরিমাণ প্রায় 22,000 কোটি টাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বিভাগীয় সময়ে আরও থাকছে, হেলে দুলে চলে যানবাহন। কুষ্টিয়া, খুলনা ও চুয়াডাঙ্গার সংযোগ সড়কের বেহাল দশা। ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ভোগান্তি চরমে। আশ্বাসে আটকে সংস্কার কাজ। 2026-27 অর্থ বছরের বাজেট উত্থাপন করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি যাচ্ছি সংসদে। এই ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আবার নতুন করে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে। এই যাত্রা পেরিয়ে 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। সরকারের অর্থমন্ত্রী হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি আজ এই মহান সংসদে আমাদের প্রথম বাজেট প্রস্তাবনা উত্থাপনের জন্য দাঁড়িয়েছে মাননীয় স্পিকার। শুরুতেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের এবং নির্যাতিত নারী সহ সকল আত্মত্যাগী মানুষদের। একই সাথে স্মরণ করছি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠায় দীর্ঘ সংগ্রামে আত্মদানকারী সকল শহীদ এবং গুম, খুন, হামলা, মামলা ও গুলিবর্ষণের শিকার সকল আহত যোদ্ধাকে, যাদের আত্মত্যাগ আমাদের জাতীয় জীবনে গণতন্ত্র, অধিকার ও নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে মাননীয় স্পিকার। দেশ ও জনগণের প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বরাবরই জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে অবস্থান নিয়েছে এবং দেশকে এগিয়ে নিয়েছে। বিগত দেড় দশকের বেশি সময় ধরে জেকে বসা ফ্যাসিবাদ শাসনের বিরুদ্ধেও এদেশের মানুষের দীর্ঘ সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিএনপি।
2016 সালের ভিশন 2030, 2022 সালের রাষ্ট্র মেরামতের 27 দফা এবং 2023 সালের যুগপৎ আন্দোলনের 31 দফার ভিত্তিতে বিএনপির নেতৃত্বে যে আন্দোলন গড়ে উঠেছে সেটি ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের জমিন তৈরি করেছে। এই জমিনের উপর দাঁড়িয়েই সংগঠিত হয়েছে 2024-এর ঐতিহাসিক ছাত্র জনতার গণ অভ্যুত্থান। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, মেরামত ও রূপান্তরের 31 দফার পথ ধরে বিএনপি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে। আমরা যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করার ঘোষণাও ইতিমধ্যে তিনি জাতির সামনে দিয়েছেন। কিন্তু এটাও একের সাথে মনে রাখা দরকার, অর্থনীতির গণতন্ত্রায়ন, ইকোনমিক ডেমোক্রেটাইজেশন, অর্থাৎ সব মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিপূর্ণ অর্থনৈতিক ব্যবস্থা ও মানবিক বিবেচনা সম্পন্ন সামাজিক সাংস্কৃতিক সম্পর্ক গড়ে ওঠা ছাড়া এই রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। মানুষের জন্য নিরাপদ, সমৃদ্ধ, মর্যাদাশীল জীবন নিশ্চিতকরণে সরকারের অভিপ্রায়ের একটি প্রতিফলন। মাননীয় স্পিকার, আগেই উল্লেখ করেছি, ফ্যাসিবাদী শাসনামলে অর্থনৈতিক নীতি পরিকল্পনায় বৃহত্তর জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ক্ষুদ্র দলীয় ও গোষ্ঠীগত দুরভিসন্ধি ছিল প্রধান প্রবণতা। ফলে একদিকে দেশের খেটে খাওয়া মানুষের কষ্টার্জিত অর্থ সম্পদ দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে মুষ্টিমেয় লুটেরাদের হস্তগত হয়েছে এবং বিদেশে পাচার করা হয়েছে। অন্যদিকে সামষ্টিক অর্থনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকা হয়েছে মিথ্যা পরিসংখ্যান ও কথার ফুলঝুরি দিয়ে। ফলে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি অর্থাৎ অর্থনৈতিক ইঞ্জিন বিগত 1.5 দশকের বেশি সময় ধরে ক্রমেই দুর্বল হতে হতে একেবারে ধ্বংস হয়েছে। আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন যাত্রার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাইছি। মাননীয় স্পিকার, নির্বাচনী ইশতেহারে আমরা গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন, ন্যায়ভিত্তিক উন্নয়ন এবং অর্থনৈতিক সুযোগের বিস্তারের উপর জোর দিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেছিলাম। সরকার গঠনের পর দ্রুততম সময়ের মধ্যে সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে কাজও শুরু করেছি। মাননীয় স্পিকার, জনগণের গৌরবময় গণ অভ্যুত্থানের ফলশ্রুতিতে তৈরি হওয়া নতুন গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের এই অনন্য অভিযাত্রার শুরুতেই ভূ রাজনৈতিক অস্থিরতার জেরে আমরা নতুন ও তীব্রতর চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি গোটা বিশ্বে যে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক মেরুকরণের বাস্তবতা তৈরি হয়েছে তা গোটা বিশ্বকে, বিশেষ করে আমাদেরকে বড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। দেশের অর্থনীতির ভগ্নদশার পাশাপাশি বৈশ্বিক অস্থিরতার তৈরি হওয়া নতুন ঝুঁকিসমূহ মোকাবিলার প্রত্যয়কে কেন্দ্র রেখেই আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে
পরিকল্পনা করেছি, সামষ্টিক কৌশল নির্ধারণ করেছি। ফিরিয়ে আনতে চাই, এজন্য সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। এই 10টি প্রস্তাবগুলো আমি পড়ে শোনাচ্ছি মাননীয় স্পিকার। 1, সবার জন্য উন্নয়ন। আমাদের লক্ষ্য অর্জনের লক্ষ্য সর্বজনের, সর্বশ্রেণীর, সর্বখাতের, সকল অঞ্চলের সুষম অংশগ্রহণ, অংশীদারিত্ব নিশ্চিত করে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি প্রতিষ্ঠা করা। 2, সবার জন্য মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা সকল নাগরিকের মৌলিক অধিকার হিসেবে বাস্তবমুখী, দক্ষতা নির্ভর, মূল্যবোধ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে তরুণ প্রজন্মকে যোগ্য মানব সম্পদে পরিণত করা। দ্বিতীয়ত, মৌলিক অধিকার হিসেবে সবার জন্য মানসম্মত সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। 5, বিনিয়ন্ত্রণকরণ, ডিরেগুলেশন এবং সাশ্রয়ী ও সহজীকৃত ব্যবসার পরিবেশ সৃষ্টি করা। বিনিয়ন্ত্রণের মাধ্যমে সরকারি কাজে বিলম্ব ও অপ্রয়োজনীয় ধাপ পরিহার করে একটি স্বচ্ছ, সহজ ও সাশ্রয়ী ব্যবসা সহায়ক পরিবেশ গড়ে তোলা। ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ, পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, আট, 9, 5, 8, 9, 8 তো ঠিক আছে, 8 আছে, ঠিক আছে। এই তো 9 তো প্রাণ প্রকৃতি, আচ্ছা আচ্ছা, আর্থিক খাতে, সরি। 5-এর পরে বিনিয়ন্ত্রণের পরে 6 হচ্ছে আর্থিক খাতের স্থিতিশীলতা। ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা প্রতিষ্ঠা করে আমানতকারীদের আস্থা ও দায়বদ্ধতা ফিরিয়ে আনা। পুঁজিবাজার সংস্কারের মাধ্যমে বিনিয়োগ উৎসাহ প্রদান। 7, জ্বালানি নিরাপত্তা, উৎপাদনশীল কর্মকাণ্ডের ধারাবাহিকতা নিশ্চিত করতে বিদ্যুৎ ও জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের পাশাপাশি সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে আত্মনির্ভরশীল জ্বালানি নিরাপত্তা গড়ে তোলা। 8, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, একটি ভবিষ্যৎমুখী, গতিশীল, প্রকৃত অর্থে প্রযুক্তিগতভাবে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম প্রধান আইসিটি রপ্তানিকারক দেশে রূপান্তর করা। 9, প্রাণ প্রকৃতি, পরিবেশ ও পানি সম্পদ ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করা ও জীবন বৈচিত্র্য সুরক্ষার জনগণের অংশগ্রহণে বনায়নকে একটি সবুজ বিপ্লবে রূপান্তর, উন্নয়ন কর্মকাণ্ডে পরিবেশগত বিবেচনার পাশাপাশি নদী সমূহের নব্যতা ফিরিয়ে আনা এবং খাল খনন কর্মসূচি পুনরায় শুরু করার মাধ্যমে একটি টেকসই, সবুজ ও পরিবেশ সহনশীল, বাসযোগ্য ভবিষ্যৎ গড়ে তোলা। 10, স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান ও প্রশাসনিক ব্যবস্থা, টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলার লক্ষ্যে মেধাভিত্তিক, জবাবদিহিমূলক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সরকারি বিনিয়োগ বাস্তবায়ন দক্ষ, কার্যকর করে তোলা।
মাননীয় স্পিকার, এইসব অগ্রাধিকারের পাশাপাশি মূলধারার অর্থনীতি থেকে বিচ্ছিন্ন থাকা ক্রিয়েটিভ অর্থনীতি, ক্রিয়েটিভ ইকোনমি, ক্রীড়া অর্থনীতি, স্পোর্টস ইকোনমি, সবুজ অর্থনীতি, গ্রিন ইকোনমি, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি এর মতো খাতগুলোকে আমরা জাতীয় অর্থনীতির একেবারে কেন্দ্রে নিয়ে আসতে চাই। বিনিয়োগ বৃদ্ধিতে এবং বাজেটের অগ্রাধিকার নির্ধারণে ও বাস্তবায়নে আমরা নীতিগতভাবে প্রধান বিবেচনায় রাখছি ভ্যালু ফর মানি, অর্থাৎ সীমিত সম্পদের সর্বোত্তম সদ্ব্যবহার, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, অর্থাৎ জনগণের সম্পদ যেখানে যে সকল প্রকল্পে বিনিয়োজিত হবে তার কার্যকর অর্থনৈতিক সুফল মূল্যায়ন, কর্মসংস্থান সৃষ্টি, জব ক্রিয়েশন, অর্থাৎ সরকারের বিনিয়োগের সুনির্দিষ্টভাবে কর্মসংস্থান তৈরিতে ভূমিকা। 4, পেশাগত বিবেচনা, পরিবেশগত বিবেচনা, এনভায়রনমেন্টাল কনসিডারেশন, অর্থাৎ প্রাণ প্রকৃতি পরিবেশ সুরক্ষার দিকে সজাগ দৃষ্টি। সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চিত্র। মাননীয় স্পিকার, আমি বিগত ফ্যাসিবাদী সরকারের সময়ের সঙ্গে বিএনপির পূর্বতন সরকারের সময়ের সামষ্টিক অর্থনীতির সূচক সমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছি। 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%। আবার রিপিট করছি আমি, 2005-06 অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল 6.78%, কিন্তু পরবর্তীতে পতিত সরকারের সময়ে 23-24 অর্থ বছরে তা 4.22% এবং 24-25 অর্থ বছরে 3.49% নেমে এসেছে। মাননীয় স্পিকার, 6.78 থেকে 3.49% নেমে এসেছে। 2005-06 সময়ে সাধারণ মূল্যস্ফীতি ছিল 7.17%, যা বেড়ে 24 সালের জুলাই মাসে 11.66% পৌঁছায়, অর্থাৎ 7% থেকে 11% পৌঁছে গেছে। সম্পদের অসম বন্টন ব্যবস্থা, সুশাসনের অভাব, দুর্নীতির কারণে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। 2005 সালে আয়ভিত্তিক গিনি কোএফিসিয়েন্ট ছিল 0.467, যা বৃদ্ধি পেয়ে 2022 সালের সর্বশেষ জরিপ অনুযায়ী 0.499 এ পৌঁছেছে। রাজস্ব জিডিপি অনুপাত নিম্ন পর্যায়ে রয়ে গেছে, এখনও তা 8% কাছাকাছি অবস্থান করছে। কর জিডিপি অনুপাত 6.8%, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন। 2005 সালের ডিসেম্বরে সামগ্রিক ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার ছিল 13.6%। পক্ষান্তরে 2025-26 অর্থ বছরে প্রথম প্রান্তিকে খেলাপি ঋণ বেড়ে 35.73% দাঁড়িয়েছে, যার পরিমাণ প্রায় 6,44,000 কোটি টাকা। মানে স্পিকার, লক্ষ্য করুন, 13% থেকে ঋণ খেলাপি, বিএনপি 13% সময়ের থেকে ঋণ খেলাপি এসে দাঁড়িয়েছে 35%। 2005 সালে সামগ্রিক ব্যাংকিং খাতে মূলধন পর্যাপ্ততা, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও ছিল 7.3%। 2025 সালের শেষে ঋণাত্মক, অর্থাৎ -2.64% নেমে এসেছে। 7.3 থেকে -2.64% নেমে এসেছে। 2005-06 অর্থ বছরের বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি
18.3% থেকে অনেক কমে 2024-25 এ 6.5% নেমে এসেছে। লুটপাট, অব্যবস্থাপনা, স্ক্যাম, ভুল নীতি গ্রহণের মাধ্যমে পুঁজিবাজারকে সম্পূর্ণ ধ্বংস এবং এর উপর বিনিয়োগকারীদের আস্থা পুরোপুরি নষ্ট হয়েছে। বিএনপি সরকার যতবার এদেশে সরকার পরিচালনা করেছে কখনোই ব্যাংক, আর্থিক খাত সহ পুঁজিবাজারে কোনো সংকট সৃষ্টি হয় নাই। 2006 সালের বৈদেশিক ঋণ ছিল 1,30,000, অর্থাৎ বিএনপির সময় 1,30,000 বৈদেশিক ঋণ ছিল, 1,30,000 কোটি টাকা, যা 2024 সালে প্রায় 6.5 গুণ বেড়ে 8,12,000 কোটি টাকা হয়েছে। মানে স্পিকার, 1,30,000 কোটি টাকা থেকে 8,12,000 কোটি টাকা বর্তমানে বাংলাদেশের ঋণ হয়েছে। আমাদের রেখে যাওয়া অভ্যন্তরীণ ঋণ 65,000 কোটি টাকা থেকে প্রায় 16 গুণের বেশি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 10,77,000 কোটি টাকায়, যা উদ্বেগের বিষয়। মাননীয় স্পিকার, সুদ ব্যয় 2005-06 সালে 8,500 কোটি টাকা থেকে 13 গুণের বেশি বৃদ্ধি পেয়ে 2023-24 সালে 1,14,700 কোটি টাকায় পৌঁছেছে। IMF ও বিশ্ব ব্যাংকের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের ঋণমান আমাদের রেখে যাওয়া নিম্ন ঝুঁকি ক্যাটাগরি হতে বর্তমানে মধ্যম ঝুঁকির দেশে অবনমন হয়েছে। সালে রপ্তানি ও আমদানির প্রবৃদ্ধি ছিল যথাক্রমে 21.6% ও 12.2%। পক্ষান্তরে 2023-24 সালে সূচক দুটির প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। 2005-06 সালে মার্কিন ডলারের বিপরীতে টাকার বিনিময় হার 68 টাকা হতে 2023-24 সালে বেড়ে 122 টাকায় পৌঁছেছে, যা বৈদেশিক লেনদেনে ভারসাম্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভে প্রভাব ফেলছে। বৈশ্বিক ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও তার প্রভাব, মধ্যপ্রাচ্য সংকট। মাননীয় স্পিকার, আমাদের সরকার গঠনের 10 দিনের মাথায় মধ্যপ্রাচ্য সংকট শুরু হয়, অর্থনীতিতে আকস্মিক ঝুঁকি তৈরি হয়। সরাসরি ছিলাম জাতীয় সংসদে, সেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করছেন। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গে থাকুন। বাগেরহাটে হাবের সঙ্গে বেড়েছে ডেঙ্গি রোগীর সংখ্যা। 23 জন হাব ও 24 জন ডেঙ্গি রোগী ভর্তি আছে সদর হাসপাতালে। প্রতিদিনই প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি নিয়ে হাসপাতালে শিশু সন্তানদের নিয়ে আসছেন অভিভাবকরা। যেসব শিশুদের হাবের উপসর্গ আছে তাদের রাখা হয়েছে আইসোলেশন বিভাগে। হাসপাতালে ধারণ ক্ষমতার বেশি রোগী নিয়ে হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। বিভাগীয় সময়ে আরও থাকছে। জলবায়ু পরিবর্তনে মোংলা উপকূলীয় অঞ্চলে মাছ চাষে বিপর্যয়, পানিতে বাড়ছে লবণাক্ততা, ঋণের চাপে নিঃস্ব হওয়ার পথে বহু চাষি। পরিকল্পিত ক্রমে রোগীর চাপ বেড়েছে মেহেরপুর জেনারেল হাসপাতালে। এতে সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। মেহেরপুর জেনারেল হাসপাতালে 7 দিনে 1340 জন চিকিৎসা নিয়েছেন। ধারণ ক্ষমতার 3 থেকে 4 গুণ বেশি রোগী চিকিৎসা নিচ্ছে এখানে। ওয়ার্ডগুলোতে বেড না পেয়ে মেঝে, বারান্দায় অবস্থান নিয়েছেন অনেকে। রোগীদের অধিকাংশই অতিরিক্ত গরমে ঠান্ডা, জ্বর, ডায়রিয়ার মতো রোগ নিয়ে ভর্তি হয়েছেন। বিভাগীয় সময়ে আরও একবার। জলবায়ু পরিবর্তনে মোংলা উপকূলীয় অঞ্চলে মাছ চাষে বিপর্যয় সৃষ্টি হয়েছে। চৈত্র বৈশাখে টানা অনাবৃষ্টি, তীব্র তাপদাহ আর ঘেরের পানিতে মাত্রাতিরিক্ত লবণ ছড়িয়ে পড়ায় মাছের ক্ষত দেখা দিচ্ছে। এছাড়া প্রতিদিন মোড়ে ভেসে উঠছে লাখ লাখ টাকার বাগদা চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ।
এনজিও কিংবা ব্যাংক থেকে চড়া সুদে ঋণ নিয়ে ঘের করা শত শত চাষি এখন পুঁজি হারিয়ে। বিভাগীয় সময়ে আরও একবার, সাতক্ষীরার আমের চাহিদা রয়েছে রাজধানী সহ সারা দেশে। মৌসুমি এ ফল কুরিয়ারে পাঠাতে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একাধিক কোম্পানির বিরুদ্ধে। দেশের বিভিন্ন প্রান্তে আম পাঠাতে কেজি প্রতি দিতে হয় 24 টাকা পর্যন্ত। এছাড়াও প্যাকিংয়ের নাম করে চড়া মূল্যে কিনতে বাধ্য করা হয় প্লাস্টিকের বস্তা। এতে খরচ বেড়ে যাওয়ায় দিন দিন লোকসানের মুখে পড়ছেন বলে জানান চাষি ও ব্যবসায়ীরা। তবে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো ঢাকা বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ ইমদাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।